পলিসি আলোচনায় আমরা আসলে একসাথ হয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের ডিবেট বা আলোচনা এটাই আসলে ডেমোক্রেসির কালচার হওয়া দরকার। যদিও আনফরচুনেটলি আমরা কাদা ছোড়াছুড়ি এটা সেটা নানান অপ্রয়োজনীয় জিনিসে ব্যস্ত থাকি। আর একদিন পরেই নির্বাচন, আমরা যদি এই আলোচনাটা যদি হয়তো আরও 15 দিন আগে 20 দিন আগে করতে পারতাম, তাহলে হয়তো রাজনৈতিক দলগুলো এখান থেকে কিছু জিনিস রিভাইজ করতে পারতো বা ভোটাররা ডিসিশন নিতে পারতো। আনফরচুনেটলি যেটা হয় যে আমাদের নির্বাচনী কালচারে ইশতেহার আস্তে আস্তে এমন সময়টায় গিয়ে ইশতেহারটা আসে, ততদিনে এত বড় ভলিউমের ইশতেহার এটা পড়ে শেষ করা বা এটার উপর বেস করে কোনো ডিসিশন নেওয়া ভোটারদের পক্ষে আমার মনে হয় না খুব একটা সম্ভব। বেসিকলি হয়তো 2-4টা রেটরিক যেগুলো প্রচার হয় সেগুলো আমরা দেখি। তবে যত কিছুই হোক, সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা একটা নির্বাচন পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা জুলাই গণ অভ্যুত্থানের একটা অবদান। আমরা যে আজকে কথা বলছি নির্বাচন নিয়ে, আমরা ইশতেহার নিয়ে আলাপ আলোচনা করছি, এটাই তো আমরা দেখিনি দীর্ঘদিন। নির্বাচনেই ছিল না, আর নির্বাচনের ইশতেহার কী থাকবে। তো এইটা আলহামদুলিল্লাহ একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ইশতেহারের ক্ষেত্রে আমি মনে করি যে ইশতেহারগুলো যদি নির্বাচন কমিশন ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করে আরও, যে যেদিন থেকে ক্যাম্পেইন শুরু হয় এরকম ওই সময় ওই দিন প্রথম দিনেই যদি নির্বাচন ইশতেহারগুলো দেওয়ার একটা বাধ্যবাধকতা থাকে দলগুলোর উপরে, তাহলে যেটা হয় যে অ্যাটলিস্ট 15 দিন বা 3 সপ্তাহ সময় মানুষ পায় এগুলো নিয়ে আলাপ আলোচনা করার। এবং পলিসি না থাকার কারণে আমাদের এই ক্যাম্পেইন কালচারে যেটা হয়, যেহেতু আমরা পলিসি নিয়ে আলাপ করছি না, ইশতেহার নিয়ে ডিবেট হচ্ছে না, আমরা ডিবেট করি তখন কে কী বলছে, কাকে কীভাবে ঘায়েল করা যায়, নানান কাদা ছোঁড়াছুড়ি দিয়ে। আপনি দেখেন ইশতেহার আসার পরে কিন্তু কাদা ছোঁড়াছুড়ি কিছুটা হলেও কমে আলোচনাটা ইশতেহারের দিকে চলে আসছে বা পলিসির দিকে চলে আসছে। তো এইটা ম্যানিফেস্টোতে দলগুলো যেটা করে যে তাদের প্ল্যান কি, তাদের পলিসি কি, দেশকে তারা কেমন দেখতে চায় অ্যাটলিস্ট ফর নেক্সট 5 ইয়ার্স, এই জিনিসগুলো আসে। কিন্তু মানুষের পারসেপশনের জায়গায় যদি যাই, আমি গত কয়েকদিনে কয়েকটা টকশোতে আলাপ করেছিলাম, সবারই আলাপের পয়েন্টটা শুরু হয় এরকম যে ম্যানিফেস্টোতে এটা কথার কথা, মানে দেওয়ার জন্য দেওয়া হয়, এগুলো কি কেউ আবার পালন করে নাকি? অনেকটা ওই যে গ্রামাঞ্চলে বা চট্টগ্রাম অঞ্চলে বিয়ের কাবিনের আলাপ যেরকম হয়, যে কাবিন তো এটা লিখার জন্য জাস্ট কাগজে, যদি কোনো দিন ডিভোর্স হয়ে যায় তখন এটা কাজে লাগবে, আদারওয়াইজ জাস্ট একটা নাম্বার লিখে দাও। তো কেউ বদার করে না, কারণ এটা তো আমার দেয়া লাগবে না, যে জাস্ট কাগজে লেখার জন্য। তো ম্যানিফেস্টোর আলাপে আসলে এই জিনিসটাই চলে আসে যে এগুলো তো বলার জন্য বলে, এগুলো দিতে করতে হবে না, আর কেউ এগুলো ট্র্যাকও করে না। তো এইটার কারণে রাজনৈতিক দলগুলোরও এক ধরনের নির্লিপ্ততা থাকে যে নিয়মের মতো করে আমাকে একটা ম্যানিফেস্টো দিতে হবে, দিয়ে দিলাম, করলাম কি করলাম না এটা খুব একটা কিছু আসে যায় না। অনেক সময় দেখা যায় যে তারা আগের বছরে যেই ম্যানিফেস্টো দিয়েছিল সেটারই কপি পেস্ট আবার এবছর দিয়েছে, 2-1টা জিনিস চেঞ্জ করে। ইভেন এবার যেমন বিএনপির যে ম্যানিফেস্টো এসেছে, এখানে 5-7টা পয়েন্ট আমি দেখলাম যেগুলো 2001 সালেও বিএনপির ম্যানিফেস্টোতে ছিল। তো তার মানে হচ্ছে যে কি, একটা জিনিস আমি প্রমিস করছি আবার পালন হচ্ছে না, করতে পারছি না, অথবা এটা করা সম্ভব না, এরকম হতে পারে। সেটা আবার 20 বছর 25 বছর পরেও আমি সেম জিনিস রাখছি। তো এই কালচারটা তৈরি হচ্ছে, এই ম্যানিফেস্টোটা আমরা ফলো আপ করছি না। তো আমি মনে করি এবারের রাজনীতিতে এইটা এত সহজ হবে না। জুলাই পরবর্তী রাজনীতিতে বিশেষ করে তরুণরা যতটা সচেতন যে আমি রাজনৈতিক দল হিসেবে কিছু কমিটমেন্ট দিলাম আর এগুলোকে পাত্তা দিলাম না, 5 বছর পর আবার নতুন একটা ম্যানিফেস্টো দিলাম, এটা আমার মনে হয় এবার থেকে আর হবে না। জামাত ইসলামী বলেছে তারা একটা অ্যাপ ডেভেলপ করবে যেখানে ট্র্যাক করতে পারবে জনগণ যে কতটুকু মনিটর করা, যে কতটুকু বাস্তবায়ন হচ্ছে বা হচ্ছে না। আমি মনে করি অন্যান্য রাজনৈতিক দলগুলোরও এটা করা উচিত তাদের কমিটমেন্টের জায়গায়। আর আমার মনে হয় রাজনৈতিক দলগুলো না করলেও তরুণরা এটা করবে, এবং 2 বছর পরে 3 বছর পরে, যেমন ডাকসুতে আমি এটা দেখেছি যে ডাকসুতে ছাত্রছাত্রীরা জবাবদিহিতার মধ্যে রাখছে যে 4 মাস হয়ে গেল আপনি কি করছেন, 3 মাস হয়ে গেল আপনি কি করছেন। এবং ডাকসু রিসেন্টলি যেমন তাদের 3 মাসের বা 4 মাসের একটা কি করেছি এটা জবাবদিহিতা করা লাগতেছে প্রোগ্রাম করে, যে এই আমরা করেছি। তার মানে একটা জবাবদিহিতার কালচারের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি, এবং এটা আমি মনে করি জুলাইয়ের আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ অর্জন। জামাত ইসলামীর পলিসি টিমে আমি ইনভলভ ছিলাম, ইকোনমিক পলিসি টিমে। সো আমি ওইটা একটু ভালো, ওইটা হয়তো একটু শেয়ার করব ওখানে কি ছিল। আমাদের জোয়াদার ভাই হয়তো বিএনপির পার্টটা ভালো বলতে পারবেন, উনি অবজার্ভ করেছেন সেটা। আকিব ভাই এনসিপির পার্টটা বলেছেন। তো
আমি এটা আমরা জাস্ট আমরা একটু পলিসিগুলো কম্পেয়ার করা বা ইয়ে করার জন্য আর কি। জামাত ইসলামী এবার একটা ইন্টারেস্টিং জিনিস করেছে পলিটিক্সে, বাংলাদেশের পলিটিক্সে, এটা অতীতে আমি দেখিনি যে ফর্মালি ইশতেহার আসার আগে তারা একটা পলিসি সামিট করেছে, ইন্সপায়ারিং বাংলাদেশ পলিসি সামিট। তো পলিসি সামিটে তারা 6টা বিষয়ের উপরে তাদের পলিসিগুলো শেয়ার করেছে, যেখানে দেশের সাংবাদিক বা সুশীল সমাজ সহ ডিপ্লোমেটরা ছিলেন। এটা একটা ভালো এডিশন আমি বলবো, যে তারা তাদের পলিসিগুলো, তাদের ভাবনাগুলো শেয়ার করেছে। এটা ইভেন নির্বাচনী ক্যাম্পেইন শুরু করার আগে 20 তারিখে তারা করেছে, এবং ইশতেহারও মোটামুটি তাদেরটাও আমি বলবো দেরি হয়েছে, কিন্তু স্টিল বিএনপির অন্তত বেশ কয়েকদিন আগে তারা প্রকাশ করেছে। মনে করি দুটারই 21 তারিখে করা দরকার ছিল। তো ইশতেহারের লিখিত রূপের বাইরে আমি আরেকটা জিনিস এটা পরে একটু অ্যাড করব। লিখিত রূপের বাইরেও আমি যেটা বলতেছিলাম যে এই যে 40-50 পৃষ্ঠা 60 পৃষ্ঠার ইশতেহার, এটা কিন্তু মানুষ পড়তে পারে না, বা পড়তে পড়তে নির্বাচন শেষ হয়ে যায়, এটা পড়ে ডিসিশন নিতে পারে না। মানুষ মূলত ডিসিশন নেয় যে বক্তারা তাদের বা দলের প্রধানরা স্পিচের মধ্যে কি বলছে বা সামিটে কি বলছে, এটাকেই তারা ধরে নেয় যে তাদের ইশতেহার। যেমন বিএনপি বলছে পলিসি কার্ড, বেকার ভাতা, হেলথ কার্ড, এটাকেই কৃষক কার্ড, এটাকেই পলিসি হিসেবে দেখছে। যে আমাদেরও পলিসি সামিটে যে জিনিসগুলো আসছে সেগুলোকেই মানুষ পলিসি হিসেবে দেখে, যে একজন নেতা বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে কি বলছেন। তো এটা দিয়ে আমরা দুটো জিনিস বুঝি, একটা হচ্ছে যে তার হোমওয়ার্কটা কতটুকু, বাংলাদেশকে যে পরিচালনা করতে চান, তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে চান, বাংলাদেশকে তিনি কতটুকু ভালো করে বুঝেন, জানেন বাংলাদেশের কোথায় কি আছে, কি দরকার, কোথায় কি নাই, এই জিনিসটা তিনি বুঝেন, এবং তিনি বাংলাদেশের প্রবলেমগুলো আইডেন্টিফাই করছেন, সেটা সলিউশন করার জন্য কথা বলছেন। আকিব ভাই ভালো করে বলছেন যে আমাদের পয়সা নাই বাংলাদেশের, আমরা একটা ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছি, এবং যেই এইবারে গভর্নমেন্টে আসুক তার জন্য এইটা মারাত্মক লেভেলের চ্যালেঞ্জিং হবে, যে আমাদের ইনস্টিটিউশনগুলো সব ভঙ্গুর অবস্থায় চলে গেছে, আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, আমাদের হিউজ বৈদেশিক ঋণ আছে। সো এগুলোকে ওভারকাম, ইভেন আমাদের বাজেটে একটা বড় অংশ আমাদের হচ্ছে ইন্টারেস্ট পে করতে হচ্ছে। অনেকগুলো মেগা প্রজেক্ট আমরা দেখেছি, এবং মেগা প্রজেক্টগুলোতে কারাপশনের কারণে হয়েছে, আমাদের টাকা পয়সা লুটপাট হয়েছে। সো এই ক্রাইসিসের মধ্যে আমাদের একটা প্রধান চ্যালেঞ্জ হবে আমাদের রাজস্ব বাড়ানো। আমাদের এখনকার রাজস্বের যে সিচুয়েশান, যে আমাদের রাজস্বটা আসছে মেইনলি ভ্যাট থেকে আর ইম্পোর্ট ডিউটি থেকে, এইটাও দুনিয়াতে একটা বিরল ঘটনা, যে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আমরা সবচেয়ে বেশি আর্ন করছি, আমাদের ডাইরেক্ট ট্যাক্স নাই, আমাদের ইনকাম ট্যাক্স নাই। এবং ইনকাম ট্যাক্স যদি অ্যাভয়েড করতে পারে মানুষজন, তার মানে ধনী মানুষরা বেটার অফ থাকছে। আর আমি যখন ব্যাটের বেজ বাড়াচ্ছি, যত বেশি বাড়াই, তার মানে হচ্ছে আমি সব মানুষকে ইনক্লুড করতেছি, এতে ধনী গরিব ভেদাভেদ করছি না। সো গরিব মানুষরা আসলে ইনডাইরেক্টলি সাফার করতেছে। যদিও আমি বলছি ভ্যাট তো সবাই দিচ্ছে, ধনীরাও দিচ্ছে, গরিবরাও দিচ্ছে, কিন্তু ট্যাক্স তো গরিবের দেয়া লাগতো না। ইনকাম ট্যাক্সটা আমাদের এই জায়গাটায় না, আমাদের হিউজ ইনএফিসিয়েন্সি এই জায়গায়। আমাদের ইভেন গতকালই এনবিআর একজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, বলছে যে আমাদের যা টিন করা আছে এর 45%ও ট্যাক্স রিটার্ন দাখিল করে না। মানে কত কম। তারপরে হচ্ছে যারা ট্যাক্স রিটার্ন দাখিল করে তারা নানান ফন্দি ফিকির করে অ্যাভয়েড করে। আর আমাদের ইকোনমিটা মোস্টলি ইনফর্মাল হওয়ার কারণে আমরা আসলে ট্রেসও করতে পারি না কে কত ইনকাম করতেছে না করতেছে। এই জন্য আমি বলতেছিলাম যে বেকার ভাতা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যাবে না, কারণ আমাদের পুরো ইনফর্মাল ইকোনমি। যাই হোক, সেটাতে না যাই এখন। তো এখানে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে, যেটা আকিব ভাইও বলে গেছেন, যে আমাদের রাজস্ব বাড়ানো। জামাত যেটা এখানে করেছে, যে জামাত বলছে যে ভ্যাটটা বেশি থাকা এইটা একটা জুলুম গরিবের উপরে, আমি আদার সার্ভিসও দিতে পারতেছি না, আবার ভ্যাটটা ইম্পোজ করতেছি। তো তারা যেটা প্রপোজ করেছে যে আমরা ইন দ্য লং রান, এটা আমাদের টার্গেট হচ্ছে যে ভ্যাটটা 15% থেকে ধীরে ধীরে কমিয়ে 10%-এ নিয়ে আসা, যাতে করে লোয়ার ইন্ডে যারা আছে তারা ইন দ্য লং রান বেনিফিটেড হতে পারে। ট্যাক্সের ব্যাপারে জামাত একটা প্ল্যান করেছে, যে আমাদের এখন যেমন অনেকগুলো কার্ড থাকে, আমাদের ন্যাশনাল আইডি কার্ড, আমাদের টিন বা ট্রেড লাইসেন্স, তারপর নানান লাইসেন্স তো করতে হয়, মানে নানান কার্ড হয়। আবার যদি আমার সোশ্যাল সেফটি নেটের কথা বলি, নানান রকম কার্ড থাকে। বা বিএনপি এখন যেমন বলতেছে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এরকম প্রবাসী কার্ড, এরকম নানান কার্ড মানুষের থাকে। জামাত যেটা এখানে অফার করছে, যে তারা একটা ইন্টিগ্রেটেড স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড ইমপ্লিমেন্ট করবে, ইন্ট্রোডিউস করবে, যেটা অনেকটা ইউএসের
সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মতো, যে এভরি সিটিজেনের একটা করে সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে বা সোশ্যাল সিকিউরিটি কার্ড থাকে, যেটার অধীনে সে সমস্ত কাজ পরিচালনা করে। সেটাই এনআইডিকে রিপ্লেস করবে, সেটাই টিনকে রিপ্লেস করবে, সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেটের যাবতীয় যা যা আছে রিপ্লেস করবে। এটার দ্বারা দুটো জিনিস হবে, একটা হচ্ছে যে আমার মাল্টিপল কার্ড থাকায় সোশ্যাল সেফটি নেটগুলো ওভারল্যাপিং হয়। যেমন আমি বলছি এক ফ্যামিলিতে একজনেই একটা কার্ড, ফর এক্সাম্পল বয়স্ক ভাতা পাবে, তো সেই জায়গায় ওই ফ্যামিলির একজন বয়স্ক ভাতা পাচ্ছে, আরেকজন মুক্তিযুদ্ধ ভাতা পাচ্ছে কিনা আমি জানি না, বা একই ব্যক্তি মাল্টিপল ভাতা পাচ্ছে কিনা, বিজিডি বিজিএফ বা এই ধরনের ভাতা পাচ্ছে কিনা, বা ফ্যামিলি কার্ড হলে ফ্যামিলি কার্ড, এটা ট্রেস করা অনেক সময় আমাদের জন্য ডিফিকাল্ট হয়। কিন্তু যদি সেন্ট্রালি ওয়ান সিটিজেন ওয়ান কার্ডের মতো হয়, যে একজনের একটাই নাম্বার থাকবে, সেটার এগেনিস্টে তার সব সার্ভিস, ইভেন ইউএসএতে যেটা হয়, সব ডেভেলপ কান্ট্রিতে তাই হয়, যে আমার হেলথ রেকর্ড পর্যন্ত সেখানে থাকে। সো আমি যদি ডাক্তার দেখাতে যাই, তাহলে আমার ওই পুরো লাইফের হেলথ রেকর্ডও তারা পেয়ে যায়। তো এইটা একটা ইনোভেটিভ ইন্ট্রোডাকশন আমি মনে করি জামাত যদি পাওয়ারে নাও আসে, বিএনপিও যদি পাওয়ারে আসে, আমি বলবো যে ইটস এ গুড পলিসি, আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, বিএনপিরও এটা ইমপ্লিমেন্ট করতে পারে, যে একটা কার্ডের আন্ডারে আমাদের এভরিথিং সার্ভিস। ট্যাক্সের ব্যাপারে যেটা বললাম, যে অ্যাগেন এই কার্ডের আরেকটা সুবিধা হবে, যেটা যে আমি ট্যাক্সের এখনকার যে বেজ আমি বাড়াতে পারছি না। আমাদের ট্যাক্সের বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ট্যাক্সের কাভারেজ খুব কম, ইনফর্মাল ইকোনমি হওয়ার কারণে বা অ্যাভয়েড করার টেন্ডেন্সি থেকে। তো এটা দিয়ে ট্যাক্স কাভারেজটা বাড়ানোর একটা উপায় হতে পারে। আর ইনসেন্টিভ দিয়ে যদি ট্যাক্স কাভারেজ বাড়ানো যায়, আমাদের এনবিআর এর ইনএফিসিয়েন্সি কমানো যায়। আরেকটা হয় কি, ট্যাক্স মানুষ কখন ফাঁকি দিতে চায়, সে যখন দেখে যে আমি ট্যাক্স দিচ্ছি, এই টাকাগুলো তো বাটপাতদের পকেটে চলে যাচ্ছে, আমি কেন ট্যাক্স দিব, আনলেস সে খুব একদম অনেস্ট হয়, সে ট্যাক্স দিতে চায় না, সে চেষ্টা করে যতটা অ্যাভয়েড করা যায়, কারণ আমি টাকাটা দিব, এটা তো আমার কাজে লাগবে না। তো জনগণ যদি সার্ভিস পায়, সেই ক্ষেত্রে এই কমপ্লায়েন্সটা বেশি তৈরি হয়। এটা নিয়ে দুনিয়াতে পলিটিক্যাল ইকোনমির নানান গবেষণা আছে, যে মানুষ যদি ট্যাঞ্জিবল ওয়েতে দেখতে পারে, ভিজিবলি দেখতে পারে যে আমি ট্যাক্সের টাকা দিচ্ছি এবং সেই টাকাটা আমি আবার রিটার্ন পাচ্ছি সামহাও গভর্নমেন্টের সার্ভিসের মাধ্যমে, তখন কমপ্লায়েন্সটা বাড়ে। তো জামাত ওই পলিসির দিকে যাচ্ছে। জামাতের জন্য বলছে লং টার্মে আমরা ট্যাক্সের রেটও 19% নিয়ে আসবো, টপ রেট যেটা এখন 30-35%, ইভেন কোনো ক্ষেত্রে 40%ও আছে, যে এটা লং রানে তারা, অর্থাৎ তারা একটা সিগন্যাল দিল, ইন দ্য লং রান আমাদের ইকোনমিতে ট্যাক্স আর বাড়বে না, বরং ধীরে ধীরে কমবে, গিভেন দ্যাট আমরা ইফিসিয়েন্সি বাড়াতে পারছি, ট্যাক্স বেস বাড়াতে পারছি। এটা একটা ইনসেন্টিভ তৈরি হবে, যে আমার এক্সেস ট্যাক্স বা ডাবল ট্যাক্সিং এ ধরনের ইস্যুসগুলো কিছুটা কমে আসবে। এটা একটা আমি মনে করি জামাতের এর মধ্যে একটা ইনোভেটিভ জিনিস আমি দেখেছি, যে জামাত ট্যাক্সের একটা সংস্কার করার ব্যাপারে জামাত প্ল্যান করছে। এবং এনবিআর একজন সাবেক চেয়ারম্যান ছিল ওই প্যানেলে, উনি বলছিলেন যে ট্যাক্স রেটটা আমরা যদি লং রানটা কমানোর প্ল্যান করি, এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব এবং এটার মাধ্যমে আমাদের ট্যাক্স কাভারেজ বাড়ানো পসিবল, যদি আমরা ওই ফর্মাল দিকে যেতে থাকি ধীরে ধীরে, যে লুপহোলসগুলো আছে এনবিআর এর লুপহোলসগুলো ধীরে ধীরে দূর করতে পারি। ইন্টারিম গভর্নমেন্টও চেষ্টা করেছে এনবিআরকে 2 ভাগ করে এটা সেটা করে, কিন্তু যদিও ওভাবে কাজ করছে না। এর বাইরে জামাত যেটা করেছে, যে গ্র্যাজুয়েটিং, আমাদের বিআইডিএস এর একটা স্টাডি বলেছে যে আমাদের গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্ট যারা, তারা পাশ করে বের হয়ে জব পেতে পেতে 3 বছর ওয়েট টাইম মাঝখানে। এবং আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে থাকি আমরা দেখি, বিশেষ করে বিসিএস এর জন্য যারা ট্রাই করে, এদের 4-5 বছরও লেগে যায় অনেক সময়। তো এই লম্বা সময়টা, এটা আসলে একটা মানে এই ট্রানজিশনাল পিরিয়ডে তারা অনেক প্রেশারের মধ্যে থাকে। এটাতে জামাত একটা অফার করেছে, যে তারা গ্র্যাজুয়েটিং ইউথদেরকে, জামাতের আমিরের বক্তব্য ছিল এরকম যে আমরা কাজ দিব, কোনো ধরনের ভাতা দিব না। সো এখানে তারা একটা ট্রানজিশনাল পিরিয়ডের জন্য প্রস্তাব করেছে, যে তারা আপ টু 2 ইয়ার্স আপ টু 10,000 করে একটা ইন্টারেস্ট ফ্রি লোন দিবে, যাতে একদমই যাদের প্রয়োজন তারা এই লোনটা নিতে পারে এই ট্রানজিশনাল পিরিয়ডে। কারণ এই সময়টা আসলেই ডিফিকাল্ট, মা বাবার কাছে টাকা চাওয়া যায় না, আবার চাকরি অ্যাপ্লাই করতে করতে প্রচুর খরচ করতে হয়। জামাত এখানে একটা ভালো জিনিস জামাত বলেছে, যে গভর্নমেন্ট জবগুলোর জন্য অ্যাপ্লাই করার যে অ্যাপ্লিকেশন ফি লাগে, এইটা তারা উইথড্র করবে, এটা থাকবে না। এইটা তারা বলছে যে এইটা বেকারদের উপর একটা জুলুম, এই জুলুমটা আমরা করতে চাই না, বেইনসাফি হবে। তো আমি এখানে একটা ডিস্টিংশন জাস্ট করি, যে বেকার ভাতা ভার্সেস, আমি যদি এই লোনের কথা বলি, বেকার ভাতার আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের দেশে ইনফর্মাল ইকোনমি, সো কে বেকার এটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট, কারণ কে কাজ করে, ইনকাম করে, এটা ট্রেস করা যায় না।
দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে একটা গ্রুপ অফ পিপল গ্রাজুয়েশন শেষ করার পরেও ইচ্ছে করে বেকার থাকা ইন এসেন্স যে সে পলিটিক্স করবে, যে একজন পাশ করে ফেলছে 10 বছর আগে, সে জবে ঢুকছে না, সে স্টুডেন্ট পলিটিক্স করে বেড়াচ্ছে, অফিসিয়ালি সে কিন্তু বেকার, যে আমি তো 10 বছর আগে পাশ করছি, আমার কোনো ইনকাম নাই। তো এই যে বেকার ট্রেস করা, এটা একটা ডিফিকাল্ট জিনিস, এখানে অ্যাবিউজ হওয়ার হিউজ চান্স আছে। যার দরকার আছে সেও নিবে, যার দরকার নাই সেও নিবে। কিন্তু আবার সে যখন জবে ঢুকে যাচ্ছে সেটা আমি ট্রেস করতে পারবো না যে তাকে এখন বন্ধ করতে হবে। তো আমি যদি লোন দেই, এটা যেটা হবে যে শুধুমাত্র যার দরকার, যে আসলেই ক্রাইসিসে আছে, সেই লোনটা নিবে, এবং যেহেতু এটা তাকে পরিশোধ করতে হবে, যার দরকার নাই তার লোন নেয় নেয়। আর এখানে গভর্নমেন্টের যে রাজস্ব, সেই রাজস্ব নষ্ট হবে না, কারণ লোনটা একসময় ফেরত আসবে সে জব পেলে। সো এটা সাইকেলের মধ্যে চলতে থাকবে। আমার মনে হয় বেকার ভাতা বাংলাদেশের ইকোনমির পার্সপেক্টিভে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের আনএমপ্লয়মেন্ট আরও বেড়ে যাবে। এটা পসিবল না, এটা আমি সেদিন আমার 1-1 ক্লাস আলাপ করতেছিলাম। তো এইটা ইভেন বিএনপি 2001 সালের ইশতেহারও ছিল, এটা আসলে বাস্তবায়নযোগ্য যে না, এটা আমরা অলরেডি দেখেছি যে এটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। জামাত আরেকটা জিনিস এডুকেশনের ক্ষেত্রে আরেকটা লোনের কথা বলেছে, হায়ার স্টাডিতে স্টুডেন্ট লোনের কথা। এটা পরবর্তীতে বিএনপি তারেক রহমান সাহেব বলেছেন ওনারাও এটা করবেন। এটা একটা ভালো জিনিস যে আমাদের দেশে, আমি যদি বলি যে আন্ডারগ্রেড লেভেলে টপ 10 স্কুলে, টপ 20 স্কুলে গ্লোবালি কারা যেতে পারে, যাদের একদমই প্রথমত হচ্ছে তার ক্যালিবার থাকা লাগবে, সেকেন্ড হচ্ছে যে তার বাপের কোটি কোটি টাকা থাকা লাগবে ভালো একটা অ্যামাউন্টের। তো এইটা হয় কি, গরিবের ছেলের যদি সেই ক্যালিবারটা থাকে, সে কিন্তু ওই অ্যাক্সেসটা পায় না। সো আমাদের কিন্তু ওই যে মানে ধনী গরিবের যে ব্যবধানটা, এটা বাড়তে থাকে। এই জায়গাটা যদি আমরা স্বপ্ন দেখাতে পারি যে আমাদের ইকোনমিতে আমরা একটা সোশ্যাল আপার মোবিলিটি দেখাতে চাই, গরিবের ছেলেও যদি সেই লেভেলের ক্যালিবার থাকে, সে যেন সেখানে পড়তে যেতে পারে লোন নিয়ে। কেউ যদি হার্ভার্ডে পড়তে পারে, তাকে 1 কোটি টাকা লোন দিলেও সে পাশ করে 1 বছর 2 বছরের মধ্যে পরিশোধ করে ফেলতে পারবে, তার সেই ক্যালিবার আছে। এটা একটা স্বপ্ন দেখানো যে ইয়ে করা। আর উইমেনদের ইস্যু, যে উইমেন ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং জিরো টলারেন্স এগেইনস্ট ডিসক্রিমিনেশন, এগুলোর কথা জামাত বলেছে তারা একটা ওয়ার্ল্ড লার্জেস্ট উইমেন ইউনিভার্সিটি করতে চায়, এখানে ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজকে নিয়ে এবং হেলথ ইকোনমিক্স কলেজকে নিয়ে। এইটা একটা ইনোভেটিভ আইডিয়া আমার কাছে মনে হয়েছে। আমাদের এই কলেজগুলো নিয়ে দুনিয়ার নানান ঝামেলা হচ্ছে, একবার ঢাকা ইউনিভার্সিটির সাথে যায়, একবার ন্যাশনাল, আরেকবার তাদের কোনো মা বাপ থাকে না। তো এইটা একটা ভালো ইয়ে হবে। এই 3টা জিওগ্রাফিক্যালিও তারা খুব ক্লোজলি লোকেটেড। সো এইটা একটা ভালো ইয়ে হবে। এবং ন্যাশনাল ইউনিভার্সিটির যে কলেজগুলো, এই কলেজগুলোকে জামাত বলেছে যে তারা ধীরে ধীরে লিবারেল আর্টস কলেজগুলোর মতো ইউনিভার্সিটি, ইউএসের যে লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়গুলো থাকে, এরকম করে বিশ্ববিদ্যালয় ট্রান্সফর্ম করেন। কারণ একটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সারা দেশে হাজার হাজার কলেজ, এইটাও একটা উইয়ার্ড জিনিস। আমি জানি না দুনিয়ার আর কোথাও এরকম আছে কিনা। এমপ্লয়মেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে কথা বলেছে, এগুলো সবাই কথা বলেছে আসলে টুকটাক সব এর মধ্যে। জামাত যেটা বলেছে, তারা টার্গেট করতে চায় 5 থেকে 7 বছরের মধ্যে রেমিটেন্সটাকে ট্রিপল করতে চায়, সেটা তাদের স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রামের মধ্যে ডিটেল আছে। একটা ইন্টারেস্টিং জিনিস জামাত বলেছে, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র মনিটারি রেমিটেন্স আনতে চাই না বিদেশ থেকে, আমরা ইন্টেলেকচুয়াল রেমিটেন্স আনতে চাই। যে আমাদের যে ডায়াসপোরাতে আমাদের যে ইন্টেলেকচুয়ালরা আছেন, আমাদের তৌফিক ভাই আছেন, এরকম ইন্টেলেকচুয়ালরা আমরা যদি ইউনিভার্সিটিগুলোর সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম করে, বা চায়নাতে যেমন হয় যে ওই যে অ্যানুয়াল রিটার্ন অ্যান্ড সার্ভ ফেলোশিপ, যে সামারে আসবে 1 সেমিস্টার পড়িয়ে যাবে, বা ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি এ ধরনের কোলাবোরেশন হয়, এটা যদি আমরা করতে পারি গ্লোবালি, ডায়াসপোরাতে আমাদের যত প্রফেশনালসরা আছেন, ইন্টেলেকচুয়ালসরা আছেন, তারা যদি বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারে, হিউজ চেঞ্জ আমরা দেখতে পাবো, এটা যদি ফিজিবল হয়। আমি বেশি সময় নিব না, জোয়াদ্দার ভাই কথা শোনার জন্য আমি আসছি, উনি বলবেন, আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং জ্ঞানীগুণী ইকোনমিস্ট, ওনার কাছ থেকে আমরা ইনশাল্লাহ শুনবো। আমি জাস্ট বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট নিয়ে জামাতের প্ল্যানটা একটু বলি। যে জামাত আমরা যত কথা বলি আনএমপ্লয়মেন্ট, আমাদের একটা বড় ক্রাইসিস হচ্ছে আমাদের আনএমপ্লয়মেন্ট এবং এমপ্লয়মেন্টের জায়গায় আমাদের ডিসক্রিমিনেশন। আমাদের এই কোটা আন্দোলন বা জুলাইয়ের যে আন্দোলন, এগুলো তো ডিসক্রিমিনেশন থেকেই শুরু হয়েছে। তো এই জায়গাটাই জামাত বলছে যে এই এমপ্লয়মেন্টের জায়গাটায় জাস্টিফাইড মেরিট বেসড এমপ্লয়মেন্টের জায়গাটা ইনশিওর করা। আর বিজনেসের ক্ষেত্রে আমাদের আনএমপ্লয়মেন্ট এত বেশি, এটার কারণ হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর গ্রো করছে না। একটা ব্যবসা যদি করতে যাই আমরা,
21-22টা অফিস থেকে আমার লাইসেন্সিং নিতে হয় এবং এক এক জায়গায়। আর বাংলাদেশে আমরা জানি সবাই একটা অফিস থেকে একটা টেবিল থেকে আরেক টেবিলে যেতে কত পরিমাণ সময় লাগে। জামাত এখানে বলছে যে আমরা একটা বিজনেস অ্যান্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট করতে চাই, যেটা রুলস বেসড হবে, অর্থাৎ প্রিডিক্টেবল রেগুলেশন থাকবে, কি রেগুলেশন আসবে কোনো আনসার্টেনটি থাকবে না, সেগুলো জানবে এবং একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো যেখান থেকে সে সব সমাধান করতে পারবে। এটা একটা বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমরা যদি করতে পারি, তাহলে দেশি বিদেশি বিনিয়োগ যদি আমাদের বাড়ে, তাহলে আমি মনে করি আমাদের এমপ্লয়মেন্ট অনেকটা আমরা মানে আনএমপ্লয়মেন্টটাকে অ্যাবজর্ভ করতে পারবো। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, মানে গভর্নমেন্টে যেই আসুক না কেন। আমি শেষ করি, আর বেশি কিছু এখানে ইনক্লুড না করি, বলতে না যাই। আমি শেষ করি এটা বলে যে আমাদের যে পার্টি ক্ষমতায় আসুক, আমি মনে করি যার জায়গায় যে ভালো পলিসিগুলো আছে সেগুলো চাইলে আমরা নিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে আসলে আমরা যখন পলিটিক্স করব, লিডারদের জন্য বলছি, আমাদের যথেষ্ট পরিমাণ হোমওয়ার্ক থাকা দরকার যে বাংলাদেশে আমাদের কি দরকার আছে, কি নাই, কি আছে। আমরা যদি একটা প্রবলেমকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমি সমাধান করব কিভাবে? সমাধানের প্রথম সূত্র হচ্ছে আমি প্রবলেমটা আইডেন্টিফাই করব। বিএনপি যেমন বলছে যে আমি একটা ফ্যামিলি কার্ড দিব, সব ফ্যামিলির একটা করে কার্ড থাকবে, উইমেনদের, ফ্যামিলির প্রধান মহিলাদের। এই জায়গাটা আমি মনে করি আমার কাছে মনে হয় এটা খুব কোনো হোমওয়ার্ক না করে এরকম একটা প্রস্তাবনা দেয়া হয়েছে। কারণ আমি যদি বলি যে আমি বয়স্ক ভাতা দিব, তার মানে আমি প্রবলেম আইডেন্টিফাই করছি, এরা বয়স্ক, ভালনারেবল, বিধবাদেরকে দিব, ভালনারেবল আছে, বয়স্কদের চিকিৎসা দিব, এরা ভালনারেবল। বা কোনো একটা জায়গায় আমি যখন বলছি যে আমি এখানে ফর এক্সাম্পল আমি জলবায়ু সহনশীল বীজ উৎপাদন করব, আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করছি আমার এটা। কিন্তু আমি যখন বলছি আমি একটা, বা ইভেন আনএমপ্লয়মেন্ট বেনিফিট যখন আমি দিব বলি, তাও আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করছি। কিন্তু আমি যখন বলি যে একটা ফ্যামিলিকে একটা কার্ড দিব, তাকে মাসে 2,500 টাকা করে টাকা দিব, এইটা আসলে কোনো প্রবলেম আইডেন্টিফিকেশন হইল না। সমস্যাটা কি এখানে? যে সমস্যাটা আমি সমাধান করতে চাই, ফ্যামিলি থাকাটাই কি একটা প্রবলেম? ফ্যামিলি তো প্রবলেম না। তাহলে আমি কোন প্রবলেমটা আইডেন্টিফাই করছি যেটা আমি রিজলভ করতে চাই? যে বলছে যে না, ক্রমান্বয়ে সব ফ্যামিলির, ইভেন জুবাইদা রহমানের একটা কার্ড থাকবে। কেন কার্ড থাকবে? কেন আমার প্রত্যেক ফ্যামিলিকে আমার 2,500 টাকা করে দিতে হবে? মানে এটা কোন যুক্তিতে আমি আমার রাজস্বের এই টাকাটা আমি জনগণকে এভাবে দিব? ডেফিনেটলি টাকা পাইলে মানুষের ভালো হবে, কিন্তু আমি কোন সমস্যাটা সমাধান করছি এটা আসলে ক্লিয়ার না। এরকম আমার কাছে মনে হয় এটা ভালো হোমওয়ার্ক হয় নাই। আর তারেক রহমান সাহেবের সাথে আমি সম্মান রেখেই বলি আর কি, যে আমার কাছে মনে হচ্ছে ওনারও বাংলাদেশে, এটা হতে পারে উনি 17 বছর ধরে দেশে ছিলেন না, এটার কারণও হতে পারে, অথবা উনি কোনো এক্সপার্ট টিমের সাথে পরামর্শ করে এই অফারগুলো করছেন না। উনি যেমন বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে আমি কুমিল্লা ইপিজেড করে দেব, যেটা 20 বছর ধরে কুমিল্লা, 20-25 বছর ধরে কুমিল্লা ইপিজেড আছে। চট্টগ্রামকে বলছেন বাণিজ্যিক রাজধানী করব, যেটা আগের বিএনপি গভর্নমেন্টেই বাণিজ্যিক রাজধানী বলে গেছে। নীলফামারীতে বলছেন আমি এই মেডিকেল কলেজ করব, বা এভাবে নানান জায়গায় গিয়ে বলছেন যে এই জিনিসগুলো যে ওই জায়গার সাথে যাচ্ছে না, হয় এটার আগেই অলরেডি ওখানে আছে। যেমন যশোরে বলছেন আমি বন্ধ সুগার মিলটা অন করব, কিন্তু ওখানে সুগার মিলও নাই, বন্ধও হয় নাই। তো এই যে হোমওয়ার্ক না থাকা, আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে অফার করছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই, আমার বাংলাদেশকে যদি আমি না জানি, না বুঝি, আমার যদি হোমওয়ার্ক না থাকে আমার জনগণের কি দরকার, এইটা একটা খারাপ সাইন আমার জন্য। মানে আমি মনে করতেছি না উনি ক্ষমতা আসলে পারবে না, ওনার হয়তো তখন এক্সপার্ট টিম থাকবে, কিন্তু আমি যখন এখন জনগণের কাছে যাচ্ছি তখন তো আমার এই এক্সপার্ট টিমের হেল্প নেওয়া দরকার, যে কুমিল্লা আসলে কি দরকার। যেমন উনি বলছেন যাত্রাবাড়িতে একটা ইপিজেড করব, এইটা তো টোটালি মানে কি বলবো, আমরা কথা বলছি ডিসেন্ট্রালাইজেশন নিয়ে, আমি আরও ঢাকায় মানুষ নিয়ে আসবো ইপিজেড করে, ইভেন ইপিজেড করার মতো জায়গাও হয়তো যাত্রাবাড়িতে নাই। এই যে আমার না থাকা, হোমওয়ার্ক না থাকা বাংলাদেশকে নিয়ে, এটা এবারের রাজনীতিতে আমার অবজারভেশনে সবচেয়ে নেগেটিভ দিক। এই জিনিসটা আমি মনে করি বিএনপি পন্থী বুদ্ধিজীবী যারা আছেন তাদেরও উচিত ওনাকে এটা ইনফর্ম করা, যে আমাদের আরও হোমওয়ার্ক করে প্ল্যান করা উচিত। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।